অধ্যায় ৩১০ ন্যাশনাল অ্যাটমসফিয়ারিক পলিউশন কাউন্সিল। স্যার ডার্শো, মিস্টার হিবার্ট হল? এরা কারা? আমি তো এদের একদম চিনি না। কোনো সন্দেহ নেই এমন ভান করে ক্লাইন মোরেত্তি আধাঠাট্টার সুরে বলল, আশা করি এরা ব্যাকলন্ডে নীল আকাশ আর ঝলমলে রোদ্দুর নিয়ে আসতে পারবে। হ্যাঁ, যদিও নিজের ফায়ারপ্লেসে আগুন জ্বালানোটা প্রত্যেকের স্বাধীনতা এবং আইন দ্বারা প্রদত্ত একটি অধিকার। স্যুট রিডাকশন অ্যাসোসিয়েশনের সদস্য লুকস আমার আবেগের সাথে দীর্ঘশ্বাস ফেলল। তবুও নীল আকাশ আর ঝলমলে রোদ্দুর অনেক বেশি কাঙ্ক্ষিত জিনিস। সে ভাড়া করা গাড়ির দিকে ইশারা করল। আমাদের এখন যাওয়া উচিত। মেরিরও জরুরি সাহায্য দরকার। স্টেলিনস আমার সংযত ভান করে যোগ করল, এই ভোজসভায় হয়তো পার্লামেন্টের সদস্যরা আসবেন ব্যাকলন্ড জেলা থেকে অথবা রাজ্য থেকে। আমি এই ভোজসভার জাঁকজমক কল্পনা করতে পারছি। ক্লাইন মোরেত্তি ভদ্রভাবে প্রশংসা করল এবং সামারদেরকে গাড়িতে উঠে চলে যেতে দেখল। সে যখন রাস্তার শেষের পোস্ট অফিসের দিকে যাচ্ছিল, তখন গাড়ির মাধ্যমে একজন গাঢ় সবুজ পোশাক পরা ডাকপিয়ান এসে তার লেটার বক্সে একটি চিঠি পৌঁছে দিল। আমার জন্য একটা চিঠি। ক্লাইন মোরেত্তি এক গোছা চাবি বের করল এবং অবলীলায় সেই সাধারণ পিতলের রঙের চাবিটি বেছে নিল। কাঁচা। মাস্টার কি সহজেই লেটার বক্স খুলে দিল। ভবিষ্যতে শুধু এই চাবিটা আমার কাছে থাকলেই হবে। ক্লাইন মোরেত্তি বিড়বিড় করল যখন সে তার সাবস্ক্রাইব করা সংবাদপত্র এবং চিঠি বের করল। চিঠিটা আইসেনগার্ড স্ট্যান্টনের কাছ থেকে এসেছিল। সেও গতকাল পুরনো এবং অমীমাংসিত ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘেঁটে দেখেছিল এবং সবচেয়ে সন্দেহজনক ঘটনাগুলো বেছে নিয়েছিল। পুলিশ বিভাগ থেকে সন্দেহভাজনদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রাথমিক নিশ্চিতকরণ পাওয়ার পর সে ক্লাইন মোরেত্তি, কাসলানা এবং অন্যান্য প্রাইভেট গোয়েন্দাদের যারা এই বিষয়ে আগ্রহী ছিল তার অনুসন্ধানগুলো জানানোর জন্য চিঠি লিখেছিল। এর মধ্যে ক্লাইন মোরেত্তি যেসব ঘটনায় মনোযোগ দিয়েছিল সেই দুটিও ছিল। সেরা গোয়েন্দাদের মন একই রকমভাবে। আমি এইমাত্র যে চিঠিটা লিখেছিলাম সেটা তাহলে মিছিমিছি ছিল। ক্লাইন মোরেত্তি ঠাট্টা করল লিভিং রুমে ফিরে যাওয়ার আগে। আইসেনগার্ডের মতে যারা দেরিতে ফিরত তাদের এলোমেলো হত্যাকাণ্ডের ঘটনাগুলোতে প্রচুর সন্দেহভাজন ছিল, কিন্তু সন্দেহভাজনদের সংখ্যা কখনোই কমানো যায়নি। এত বছর পর নতুন কোনো সূত্র খুঁজে বের করার চেষ্টা করা খুব কঠিন, প্রায় আশাহীন ছিল। অন্য একটি ঘটনার 4 সন্দেহভাজনের মধ্যে একজন ছিল একজন কিশোর, যার মাও একজন শিকার ছিল, একজন পতিতা এবং একক মা, যার সে একমাত্র সন্তান ছিল। সে তার মায়ের দ্বারা নির্যাতিত হয়েছিল। পুলিশের প্রথম সন্দেহভাজনও ছিল, কিন্তু সেই ঘটনার 6 মাসেরও কম সময়ের মধ্যে সে ইস্ট বরোর একটি গ্যাং ফায়ার ফাইটে গুরুতর আহত হয়েছিল এবং একটি দাতব্য হাসপাতালের অপারেশন থিয়েটারে মারা গিয়েছিল। তার শরীর লোকজনের উপস্থিতিতে দাহ করা হয়েছিল, তারপর কবরস্থানে সমাহিত করা হয়েছিল। এই কারণে বর্তমান ধারাবাহিক খুনির সাথে তার কোনো সংযোগ থাকা অসম্ভব ছিল। যদি তাকে দাহ করা না হতো তাহলে আমি নিশ্চিতভাবে কবর খুঁড়ে এটি যাচাই করতাম। ক্লাইন মোরেত্তি, যে একবার মৃত অবস্থা থেকে ফিরে এসেছিল, সে অন্য পক্ষের মৃত অবস্থা থেকে ফিরে আসার সম্ভাবনাটা গুরুত্বের সাথে বিবেচনা করল। বাকি 3 সন্দেহভাজনের মধ্যে একজন গত কয়েক বছরে বেশ কয়েকবার বাসস্থান পরিবর্তন করেছিল। পুলিশ তার অবস্থার খোঁজ হারিয়ে ফেলেছিল এবং তাকে খুঁজে পেতে আরও সময় দরকার ছিল। একজন দেউলিয়া হয়ে নর্থ বড়ো থেকে ইস্ট বড়োতে চলে গিয়েছিল, অন্যজন তখনও একই রাস্তায় একটি মুদি দোকান চালাচ্ছিল। ক্লাইন মোরেত্তি একটি নতুন কাগজ বের করল, পরিস্থিতি বর্ণনা করল এবং তারপর প্রাপককে গোপনভাবে নির্দিষ্ট ঠিকানা সহ 2জন সন্দেহভাজনকে পর্যবেক্ষণ করতে বলল। সে জোর দিয়ে বলল, ধারাবাহিক হত্যাকাণ্ডের খুনিরা সবাই নিষ্ঠুর, পাশবিক এবং খুব আগ্রাসী হয়। দয়া করে তাদের বেশি কাছাকাছি যেও না। এমনভাবে কাজ করো যেন তুমি কেবল একজন সাধারণ প্রতিবেশী হিসেবে তাদের পর্যবেক্ষণ করছ। আমার যে তথ্য দরকার তা হল তাদের সাম্প্রতিক মানসিক অবস্থা, যেমন তারা খিটখিটে কিনা, তারা নিজেদের ঘরে বন্ধ করে রাখতে পছন্দ করে কিনা, অন্যদের সাথে খুব কম যোগাযোগ করে কিনা এবং তারা অন্য কাউকে মেরেছে কিনা। এই তথ্যটাও সে দ্য সানের কাছ থেকে পেয়েছিল। প্রতিটি হত্যাকাণ্ডের পর ডেভিল আচার অনুযায়ী শিকারের অঙ্গ খেত এবং একটি নতুন শিকার না আসা পর্যন্ত রক্তপিপাসু উন্মত্ত অবস্থায় থাকত। গোয়েন্দার নিরাপত্তার দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরার পর ক্লাইন মোরেত্তি চিঠিটি ভাঁজ করল, একটি নতুন খামে ভরল এবং পৃষ্ঠায় একটি কালো স্ট্যাম্প লাগাল। তারপর সে প্রাপকের নাম লিখল, ডিটেকটিভ স্টুয়ার্ট। ইমপ্রেস বড়োতে আর্ল হলের জমকালো ভিলা। সুসি স্টাডির এক কোণে শুয়েছিল, বিরক্ত হয়ে চারদিকে দেখছিল। ফোলা পেট নিয়ে আর্ল হল তার পাইপে একটা টান দিল এবং তার বড় ছেলে হিবার্ট হলকে বলল, তুমি জানো আমি কেন তোমাকে ন্যাশনাল অ্যাটমসফিয়ারিক পলিউশন কাউন্সিলে থাকার জন্য জোর করেছিলাম? হিবার্ট হল চিন্তিতভাবে উত্তর দিল, আপনি কি প্রাসঙ্গিক আইন ও নীতি প্রণয়নে প্রভাব ফেলতে চান? না, যদিও আমি কনস্ট্যান্ট কোল অ্যান্ড স্টিল কনসর্শিয়ামের দ্বিতীয় বৃহত্তম শেয়ার হোল্ডার, আমি এই সমস্যাটা নিয়ে সত্যিই চিন্তা করি না।
আমি তাদের ক্রমাগতভাবে প্রয়োজনীয় সমন্বয় করার জন্য অনুরোধ করেছি। আমার কোনো সন্দেহ নেই যে বায়ুদূষণ ঠিক করাটা ভবিষ্যতের প্রবণতা। হিবার্ট, যদিও আমাদের পরিবারের হাউস অফ লর্ডসে নির্দিষ্ট আসন আছে এবং তুমিও সময়মতো হাউস অফ লর্ডসের একজন পার্লামেন্ট সদস্য হবে, তবুও যখন তারা সবাই হাউস অফ লর্ডসের পার্লামেন্ট সদস্য, তখন কিছু সম্ভ্রান্ত ব্যক্তি অন্যদের চেয়ে বেশি প্রভাবশালী হয় কেন? স্পিকার এবং বিশেষ মর্যাদার অন্যান্য ব্যক্তিদের বাদ দিয়ে বলছি। হিবার্ট এক মুহূর্ত ভাবল, তারপর বলল, অভিজাত উপাধি, সম্পদ, বাণিজ্যিক মর্যাদা, সেই সাথে সরকার ও সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক, সেটা কেবল এর একটা অংশ। নিজের বিষয়গুলো সামলানোর ক্ষমতা ছাড়াও মানুষ সবসময় তাদের উপর নির্ভর করবে যাদের প্রচুর অভিজ্ঞতা আছে এবং যারা একই রকম অনেক বিষয়ে অংশ নিয়েছে। ভবিষ্যতে যদি তুমি রাজনীতিতে কোনো অর্জন করতে চাও, একটি আসন উত্তরাধিকার সূত্রে পাওয়ার পাশাপাশি তোমাকে বিভিন্ন বিষয়ে অংশ নিতে এবং সংশ্লিষ্ট ক্ষমতা প্রদর্শন করতে তোমার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ধীরে ধীরে তোমার কার্যকলাপ বিভিন্ন পার্লামেন্ট সদস্যের নজরে পড়বে। তারা ধীরে ধীরে তোমাকে বিশ্বাসযোগ্য মনে করবে এবং সেটাই তোমার প্রভাবের উৎস হবে। ইন্টিস প্রজাতন্ত্রের সম্ভ্রান্ত ব্যক্তিদের বর্তমান অবস্থাটা দেখো, হিবার্ট। তোমার বোঝা উচিত যে সময়ের সাথে সাথে এবং সমাজের উন্নতির সাথে সাথে স্পষ্ট সুযোগ সুবিধাগুলো দুর্বল হয়ে যাবে এবং একজনের উপাধি ক্রমশ কম গুরুত্বপূর্ণ হবে। এটা কেবল সম্মানের একটি উপাধি, আর ব্যবসায়ী বিশ্বের অবস্থান এবং প্রভাব হল এমন কিছু যার প্রতি তোমার মনোযোগ দেওয়া উচিত। আর্ল হল বিস্তারিতভাবে ব্যাখ্যা করল। যদি আপনি এমন কিছুর মুখোমুখি হন যা আপনি ভালোভাবে পারেন না, হিবার্ট নিজের মনে বিড়বিড় করল, তাহলে ভান করো যে তুমি এটা সামলাতে পারবে। টাকা নষ্ট করার বিষয়ে চিন্তা করো না। পেশাদার দল গঠন করো, তাদের মতামত শোনো এবং সিদ্ধান্ত নাও। প্রত্যেকেরই অনেক ক্ষেত্র আছে যা তারা ভালোভাবে পারে না এবং শুধুমাত্র টাকাই বহুমুখী। আর্ল হল উপদেশ দিল। হিবার্ট জ্ঞান লাভ করে উত্তর দিল, আমি বুঝতে পারলাম বাবা। এই মুহূর্তে সুসি, যে পাশে ছিল, বিরক্তি নিয়ে হাই তুলল। সব শেষ হলে সে অড্রে হলের আর্ট স্টুডিওতে ঢুকে পড়ল, যা যা শুনেছিল সব পুনরাবৃত্তি করল এবং শেষ পর্যন্ত বিড়বিড় করে বলল, তারা কি নিয়ে কথা বলছিল আমার কোনো ধারণাই নেই। অড্রে হল চিন্তিতভাবে তার কথা শুনল। তারপর সে ক্ষীণ হাসি দিয়ে বলল, তারা এমন একটা ভালো জিনিস নিয়ে আলোচনা করছিল যা তোমার গন্ধ পাওয়া তীব্র দুর্গন্ধ কমাতে সাহায্য করবে। তাই নাকি? সুসি পুরোপুরি না বুঝেই জিজ্ঞাসা করল। অড্রে হল উত্তর দিল না এবং অন্য কিছু ভাবল। সে ইস্ট বড়ো, ফ্যাক্টরি এলাকা এবং ডক এলাকার খারাপ অবস্থার দিকে নীরবে মনোযোগ আকর্ষণ করার ইচ্ছা পোষণ করছিল, কিন্তু গত দুটি সামাজিক সমাবেশে সে কোনো সুযোগ খুঁজে পায়নি। সেই সম্ভ্রান্ত ব্যক্তিরা, সেই পার্লামেন্ট সদস্যরা এবং উচ্চপদস্থ সরকারি কর্মচারীরা এমন বিষয় নিয়ে কখনোই কথা বলত না। সে চাইলেও তাদের সেই বিষয়ের দিকে চালিত করার কোনো উপায় ছিল না। সোমবার বিকেলে ক্লাইন মোরেত্তি কুয়েলা ক্লাব থেকে 15 মিন্স্ক স্ট্রিটে ফিরে এল। যেহেতু স্টুয়ার্ট তার প্রাথমিক তদন্তের কোনো ফলাফল তখনও জানায়নি এবং যেহেতু সে সাময়িকভাবে একজন অ্যাপোথেক্যারি হওয়ার জন্য উপযুক্ত প্রার্থী খুঁজে পাচ্ছিল না, ক্লাইন মোরেত্তির গতকাল এবং আজ করার মতো কিছুই ছিল না। সুতরাং সে কেবল কুয়েলা ক্লাবে গেল তার শুটিং অনুশীলন করতে, বই পড়তে এবং কিছু বিনামূল্যে খাবার খেতে। এই প্রক্রিয়ায় সে ক্লাবের আরও অনেক সদস্যের সাথে পরিচিত হল। ভবিষ্যতের ব্যবসার সুযোগের জন্য এটাই প্রাণশক্তি। ক্লাইন মোরেত্তি আবেগের সাথে দীর্ঘশ্বাস ফেলল, ঘড়ির কাঁটার বিপরীত দিকে 4 ধাপ হেঁটে ধূসর কুয়াশার উপরে চলে গেল। সে তার প্রস্তুতি নিতে শুরু করল। ধাপে ধাপে প্রথমে নকল ওয়ার্ল্ডকে জাগিয়ে তুলল, অল ব্ল্যাক আই এর নিয়ন্ত্রণের সাথে নিজেকে পরিচিত করল এবং তারপর দ্য সানকে জানালো যে ট্যাড গ্যাদারিং শুরু হতে চলেছে। এই সব কাজ শেষ হওয়ার পর ক্লাইন মোরেত্তি 3টে বাজার জন্য অপেক্ষা করল। তারপর সে সংশ্লিষ্ট গাঢ় লাল তারাগুলোকে স্পর্শ করার জন্য হাত বাড়াল এবং একটি দৃঢ় সংযোগ স্থাপন করল। দ্য ম্যাজিশিয়ানেরও নিজের অলিক তারা ছিল। নিজের লেখায় মনোযোগ দেওয়ার অজুহাতে ফোর্স ওয়ালসিওকে দূরে পাঠাল এবং মুহূর্তের জন্য সে ধূসর কুয়াশার হঠাৎ আক্রমণে হতবাক হয়ে গেল। চোখের পলকে সে নিজেকে রহস্যময় এবং শান্ত ধূসর কুয়াশার উপরে খুঁজে পেল। সে একটি মহিমান্বিত প্রাসাদের ভিতরে ছিল এবং তার সামনে ছিল একটি প্রাচীন বিবর্ণ ব্রোঞ্জের টেবিল। টেবিলটির চারপাশে ছিল একের পর এক অস্পষ্ট মূর্তি। একের পর এক মূর্তি, একের পর এক মূর্তি। মিস্টার ফুল কি এই গ্যাদারিংয়ের সদস্যদের কথা বলছিল? ফোর্স ওয়ালের মনে হল যে এই গোপন গ্যাদারিংয়ের সদস্যরা সবাই খুব খুব শক্তিশালী বিয়ন্ডার্স ছিল। আমি ছাড়া, সে ভাবল, আত্মবিশ্বাসহীনতা এবং ভয়ে পরিপূর্ণ হয়ে। তবে অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে, যেহেতু আমি একজন সিকোয়েন্স নয় হিসেবে এই গ্যাদারিংয়ে যোগ দিতে পারি, অন্য সদস্যরা হয়তো ততটা শক্তিশালী নাও হতে পারে। এই গ্যাদারিংয়ের জন্য প্রয়োজনীয়তা স্পষ্টতই শক্তি নয়, বরং অন্য কোনো কারণে
একজন সদস্যকে মিস্টার ফুলের সাথে সংযোগ স্থাপন করতে সফল হতে হবে। ফোর্সওয়াল দ্রুত তার প্রথম বিচার বাতিল করল এবং কিছুটা স্বস্তি বোধ করল। একই সময়ে অড্রে দেখল যে আজকের গ্যাদারিংয়ে একজন নতুন ব্যক্তি ছিল। একজন মহিলা। এটা কি সিও নাকি ফোর্স? সে কি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে নাকি অন্য কেউ? অড্রে নতুন সদস্যের বৈশিষ্ট্যগুলো আরও কাছ থেকে দেখতে গিয়ে মিস্টার ফুলকে অভিবাদন জানাতে প্রায় ভুলেই গিয়েছিল। মূর্তিটি যতই অস্পষ্ট হোক না কেন, সে তখনও তার চুলের রং, প্রতিকৃতি, তার উচ্চারণ এবং কথা বলার ধরন দেখতে পাচ্ছিল। আমারও মনোযোগ দেওয়া উচিত। একেবারে শুরুতে মিস্টার হ্যাংডম্যান আমার কিছু শব্দের বিশেষ উচ্চারণ এবং কিছু বিশেষ শব্দ ব্যবহারের অভ্যাস থেকে আমাকে একজন সম্ভ্রান্ত ব্যক্তি হিসেবে চিহ্নিত করতে পেরেছিল। অড্রে উঠে দাঁড়াল, তার স্কার্ট তুলল এবং দীর্ঘ ব্রোঞ্জের টেবিলের শেষে ক্লাইন মোরেত্তিকে বলল, শুভ অপরাহ্ন মিস্টার ফুল। অভিবাদনের পর সে তার কৌতূহল গোপন করল না। সে নতুন সদস্যের দিকে তাকাল যে তার সাথে একই সারিতে বসেছিল এবং হেসে জিজ্ঞাসা করল, ইনি কে?